আসসালামু আলাইকুম Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে 4th ইয়ারের 20th সেঞ্চুরি পোয়েট্রি এর সিলভিয়া প্লাথের একটি কবিতা পড়ছি, যেটি হচ্ছে দি রাইভাল। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা এটা সামারি পড়ে যাচ্ছি। আমাদেরকে সিলভিয়া প্লাথের যতগুলো কবিতা আছে সবগুলো ভালোভাবে জানতে হলে প্রথমেই সিলভিয়া প্লাথের জীবনী জানতে হয়, কারণ তার কবিতাগুলো তার জীবনের সাথে সম্পর্কিত। সিলভিয়া প্লাথ তিনি টেড হিউ নামের একজন কবিকে বিয়ে করেছিলেন এবং তাদের সন্তান হয়েছিল। একসময় টেড হিউ অন্য একজন মেয়ের সাথে রিলেশন তৈরি করেন, যার নাম হচ্ছে আসিয়া ওয়েভিল। এরপরে সিলভিয়া প্লাথ তিনি আত্মহত্যা করেছিলেন। তো এখানে দি রাইভাল বলতে তিনি হয়তো তার স্বামীকে বুঝেছেন অথবা হয়তো ওই মহিলাকে বুঝিয়েছিলেন, আসিয়া ওয়েভিলকে। আমরা মেইন টেক্সটটা পড়ছি না, সবাই একটু এখান থেকে পড়ে নেবে। আমরা চলে যাচ্ছি সরাসরি সামারিতে। সামারিটি আমরা পড়ছি টিবিসি এর অল ইন ওয়ান বই থেকে। In her near flawless poem The Rival, Sylvia Plath maps the geography of her own resentment toward her husband's mistress Asia Weevil. এই বইয়ের মধ্যে বলা হয়েছে যে এই কবিতায় রাইভাল বা প্রতিদ্বন্দ্বী বলতে আসিয়া ওয়েভিল তার সতীন অথবা হচ্ছে তার হাজবেন্ডের যে মিস্ট্রেস আছে, যার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, ওই মহিলাকে তিনি বুঝিয়েছেন। তবে আমাদের যে স্টাডি গাইড রয়েছে এফবিসি এর, সেখানে বলা হয়েছে যে এখানে রাইভাল বলতে তার হাজবেন্ডকে বোঝানো হয়েছে। যেটাই হোক, আমরা পরীক্ষায় গাইডের মতোই লিখে দেব। এখানে পুরোটাই হচ্ছে আসিয়া ওয়েভিলকে নিয়ে লেখা, যে আসিয়া ওয়েভিল তিনি এই করেছেন সেই করেছেন, তার চরিত্র এরকম সেরকম। তো এই আসিয়া ওয়েভিলের জায়গায় আমরা শুধুমাত্র তার হাজবেন্ডকে বসিয়ে দেব, মানে টেড হিউকে বসিয়ে দেব। ওকে, দি পোয়েম title suggests one who is engaged in competition against another for the same objective or for superiority in the same field. তো এই যে রাইভাল বলতে এখানে বোঝাচ্ছে কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং কোনো একটা জিনিস অর্জনে সে তার উপরে যেতে চাচ্ছে। Though many have attributed the status of the rival in the poem to Plath's mother Aurelia Plath and even her husband Ted Hughes, the poem's title clearly refers to Asia Weevil. তো এই বইয়ের যিনি লেখক তিনি বলছেন যে যদিও অনেকে বলছেন এখানে রাইভাল বলতে বোঝানো হয়েছে প্লাথের মাকে, ওরেলিয়া প্লাথ যিনি, তাকে, কেউ বলছেন যে না তার হাজবেন্ড টেড হিউকে বোঝানো হয়েছে, কিন্তু এই বইয়ের লেখক তিনি বলছেন যে না, এখানে আসিয়া ওয়েভিলকেই বোঝানো হয়েছে। মানে এই লেখক সিলভিয়া প্লাথের সতীন, যদিও সতীন না, বিয়ে করেনি যেহেতু, তার যে হাজবেন্ডের মিস্ট্রেস তাকে বোঝানো হয়েছে। Considering the denotations of the word rival, it's logical to say these women were competitors vying for the same thing, the handsome, charming Ted Hughes. Okay. তারপরে বলছে the first line introduces a metaphor for her husband's mistress that Plath will sustain over the course of the poem. তো প্রথমেই হচ্ছে এখানে একটা মেটাফোর দিয়ে কবিতাটি শুরু হয়েছে। প্রথম লাইনগুলো এখানে দেয়া আছে, আমরা অবশ্যই লাইনগুলো এখন পড়ছি না, তোমরা পড়ে নেবে। আর এগুলো আমরা কোটেশন হিসেবে ইউজ করব। এই যে একটা লাইন দাগ দেখেছো, অফ সামথিং বিউটিফুল বাট অ্যানিহিলেটিং, এটা অনেক প্রশ্নের মধ্যেই পাবে কোটেশন হিসেবে। ওকে, তারপরে হচ্ছে বাই কম্পেয়ারিং আসিয়া টু দ্য মুন, এ ট্রেডিশনাল সিম্বল অফ দ্য কোল্ড ডিটাচমেন্ট এন্ড প্রিমিটিভ ফেমিনিটি, প্লাথ ডিপিক্টস আর অ্যান্টাগনিস্ট ইজ ক্রুয়েল এন্ড স্টোনি হার্টেড। তো এখানে প্লাথ রাইভাল হয়তো তার স্বামীকে বুঝিয়েছেন অথবা তার সতীনকে বুঝিয়েছেন। তো তাকে তিনি চাঁদের সাথে তুলনা করেছেন। ইফ দ্য মুন স্মাইলড শি উড রিজেম্বল ইউ। তো যদি হচ্ছে চাঁদটা স্মাইল করে, সে দেখতে তোমার মতো হবে। তো এফবিসি এর মতে এখানে তিনি হাজবেন্ডকে বুঝিয়েছেন, যেহেতু চাঁদের সাথে তিনি হাজবেন্ডকে তুলনা করেছেন। বলছে চাঁদ যেরকম সুন্দর কিন্তু ভিতরটা অন্ধকারময়, সেরকম তুমিও সুন্দর, ভিতরটা অন্ধকারময়। এখানে অ্যানিহিলেটিং শব্দ ইউজ করেছেন, মানে হচ্ছে ধ্বংসাত্মক। Okay, ironically, Asia's beauty is described as annihilating, which suggests a woman's elude can pose danger. তো এখানে তার হাজবেন্ড অথবা তার হাজবেন্ডের মিস্ট্রেস, তাদের বিউটি সৌন্দর্যকে এখানে ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করা হয়েছে, যেহেতু এগুলো একজন মানুষের ফ্যামিলিতে ধ্বংস নিয়ে এসেছে এবং তার হাজবেন্ডকে তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। Like the moon which shines beautiful and white in the sky but unleashes the evil and depravity associated with night. ওকে, এখানে তুলনা করেছেন চাঁদের সাথে, এখন ব্যাখ্যা করেছেন যে চাঁদ যদিও শাইন করে, উজ্জ্বল হয়, আলো দেয়, অনেক সুন্দর দেখতে, কিন্তু এটার ভিতর থেকে
সব ইভিল বের হয়ে আসে। আমরা জানি যে চাঁদের সাথে অমাবস্যার সম্পর্ক রয়েছে, পূর্ণিমার অমাবস্যা পূর্ণিমা এগুলোর সাথে আমাদের সাগরের যে জোয়ার ভাটা সম্পর্ক রয়েছে, এবং পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে চাঁদ। তো এই যে ইভিল গুলো রয়েছে চাঁদের, এই সবগুলো তিনি এখানে উল্লেখ করে বলেছেন যে আসিয়াস বিউটি উইন্স হার দ্য এডোরেশন অফ হিউজ বাট ডেস্ট্রয়েস হিজ ওয়াইফ। আসিয়ার বিউটি অথবা তার হাজবেন্ডের বিউটি, যেটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরটা হচ্ছে এরকম ধ্বংসাত্মক বা ইভিলে পরিপূর্ণ। চাঁদ যেরকম রাত্রের মধ্যে উঠে এবং রাত্রের অন্ধকারকে নিয়ে আসে, তারপরে হচ্ছে রাতের সব ইভিলকে একটা প্রতীকায়িত করে, সেরকম হচ্ছে তার হাজবেন্ড অথবা তার মিস্ট্রেস আসিয়া, এরা সব ইভিলকে প্রতীকায়িত করে, এরাই হচ্ছে ইভিল। Plath only makes one significant distinction between her enemy and the moon. While the moon drives the world, Asia appears unaffected. The fact that the moon, an annihilate object, demonstrates a warm sympathy for humanity and underscores Asia's heartlessness. Okay, in the same way that she feels indifferent towards the suffering of the world, she cares little. Plath would argue about the devastation and heartache her affair with Ted Hugh caused. ওকে, তো এই প্যারাটা আমরা একটু স্কিপ করে যাচ্ছি। এই উপরের প্যারাটা, এখানে তার হাজবেন্ড যে তার মধ্যে একটা বেদনা, তারপরে হচ্ছে বিরহ তৈরি করেছে, তাকে কষ্ট দিয়েছে, এগুলো তিনি এখানে উল্লেখ করেছেন, অথবা তিনি আসিয়াকে এখানে মিন করেছেন, যে কোনো একটা হবে। তারপর দিয়ে কি বলছেন, প্লাথ elaborates on this depiction in the next line when she makes an implicit comparison between Asia and Medusa. তারপরে তিনি হচ্ছে মেডুসা নামক একজন দেবী, অথবা হচ্ছে এটাকে বলা যায় ইভিল স্পিরিট, এটার সাথে তিনি আসিয়াকে অথবা তার হাজবেন্ডকে তুলনা করেছেন। এখানে বলেছেন যে and your first gift is making a stone out of everything. Like Asia, Medusa's beauty wins the affections of many but eventually leads to her downfall. মেডুসা হচ্ছে একজন কি বলে খারাপ স্পিরিট, যেটাকে দেখলে অনেক সুন্দর লাগে কিন্তু দেখার পরে মানুষ স্টোনে পরিপূর্ণ হয়ে যায়, মানে মানুষ পাথর হয়ে যায়। Originally the fair golden haired maiden as a priestess of Athena, তিনি হচ্ছেন এথেনার একজন প্রিস্টেস, মানে পাদ্রী ছিলেন, মহিলা পাদ্রী। মেডুসা ওয়াজ শোন টু এ লাইফ অফ সেলিবেসি, তাকে বলা হয়েছিল যে তুমি কুমারী থাকবে, সব সময় বিয়ে করবে না, এটা এথেনা বলেছিলেন, দেবী এথেনা। When she broke her oath and fell in love with Poseidon, Athena punished her by transforming her into a terrifying snake-headed monster. তো তিনি হচ্ছে পজেইডনের সাথে প্রেমে পড়ে যান তার শপথ ভুলে গিয়ে, তখন হচ্ছে এথেনা দেবী যিনি, তিনি এই মেডুসাকে একজন দৈত্যে পরিণত করে দেন, যার মাথাটা ছিল সাপের মতো। From then on, anyone who had the misfortune of staring into her eyes would be reduced to stone. তো এরপর থেকে যেই তার দিকে তাকায় সে পাথর হয়ে যায়। এই যে একজন দৈত্য মেডুসা, এই মেডুসার সাথে তিনি তার হাজবেন্ডকে তুলনা করেছেন, অথবা হাজবেন্ডের মিস্ট্রেস আসিয়াকে তুলনা করেছেন। The parallels between Asia and Medusa are endless. Both are fair and attractive. Both violate a scared oath. তো বলছেন হচ্ছে দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইজনই সুন্দর, অ্যাট্রাক্টিভ, কিন্তু ভিতরে ইভিলে পরিপূর্ণ, দুইজনই হচ্ছে তারা শপথ ভেঙেছে। And both see their beauty transform them into a kind of monster. তাদের সৌন্দর্যটা একসময় রাক্ষসের মতো হয়ে যায়, রাক্ষসে পরিপূর্ণ হয়ে যায়। By comparing her rival to something as hideous and appalling as Medusa, Plath implies her husband's infidelity is despicable. ওকে, তো এগুলোর মাধ্যমে তিনি তার হাজবেন্ডের যে বিশ্বাসঘাতকতা, মানে তাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করা, এটাকে তিনি ঘৃণ্য বলেছেন কবি। What's even more heartbreaking than the discovery of his betrayal is the fact that his mistress has no remorse. তো এই যে তিনি তার হাজবেন্ডের একটা পরকীয়া ধরে ফেলেছেন, এটা যতটুকু দুঃখজনক তার থেকে বেশি দুঃখজনক হচ্ছে ওই মহিলা স্বীকার করছে না যে সে তার হাজবেন্ডের সাথে ইললিগাল রিলেশন করছে, তো তার হাজবেন্ড স্বীকার করছে না সে ইললিগাল রিলেশন করছে। লাইক মেডুসা, লাইক দ্য মুন, শি ইজ মার্সিলেস, আনফিলিং এজ স্টোন। তো এই যে মেডুসা দৈত্যের মতো, চাঁদের মতো, সেও হচ্ছে দয়াহীন, তারপরে আনফিলিং এজ স্টোন, তাদের মধ্যে কোনো ফিলিং নাই, তারা পাথরের মতো, অন্যের একজন হাজবেন্ডকে নিয়ে তারা উল্টা উল্টা করছে। তো তার হাজবেন্ডকে যদি মিন করেন এখানে, বললেন তার হাজবেন্ড এরকম চাঁদের মতো, মেডুসা দৈত্যের মতো।
তারপরে many say the most hurtful thing about infidelity is not the cheating itself but the lies and deceit that accompany such a violation of trust. অনেকেই বলে থাকেন যে এই যে বিশ্বাসঘাতকতা এটা শুধুমাত্র একটা প্রতারণাই নয়, এটার যে মিথ্যাগুলো এবং যে বঞ্চনা চলচাতুরিগুলো সেগুলো মানুষের বিশ্বাস ভেঙে ফেলে। This is certainly true in the case of Hughes and Plath, আর টেড হিউ আর প্লাথের মধ্যে এটা প্রমাণিত হয়েছে। In the third stanza, Plath explains how she realizes Asiya and her husband are having an affair when she intercepts their letters. তো তিনি হচ্ছে লেখক যিনি আমাদের সিলভিয়া প্লাথ, তিনি তাদের লেখা কিছু চিঠি উদ্ধার করেছিলেন, সেগুলো এখন ব্যাখ্যা করেছেন, সেগুলোকে তিনি এখানে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। আমরা সবার শেষের লাইনটা পড়ি, হোয়াইট এন্ড ব্ল্যাঙ্ক এক্সপেন্সিভ এট কার্বন মনোক্সাইড। তার লেটারগুলোকে তিনি বলেছেন যে সাদা এবং খালি, যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাসের মতো একটা বিষাক্ত পদার্থের মতো তাদের লেটারগুলো। হিয়ার দ্য ফ্রেজ লাভিং রেগুলারিটি স্টিংস উইথ বিটার আইরনি। তাদের যে এই যে রেগুলার লাভিং সেটাকে তিনি এখানে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেছেন, যেহেতু সেটা ইলিগেল। ফর প্লাথ দেয়ার করেসপন্ডেন্স এ সিম্বল অফ দেয়ার budding remorse is not loving but rather a kind of poison as deadly as carbon monoxide. তো ওই তাদের দুইজনের মধ্যে যে ইলিগ্যাল লাভ রিলেশন রয়েছে সেটাকে তিনি বলছেন যে একটা পয়জনের মতো, একটা বিষের মতো, যেটা কার্বন মনোক্সাইডের মতো একটা বিষাক্ত পদার্থের মতো তাদের ভালোবাসাটা। The fact that their affair is described as white and blank suggests that like the colorless, তো সাদা এবং খালি এটা তিনি বুঝাচ্ছেন তাদের যে অ্যাফেয়ারটা ছিল সেটা হচ্ছে কোনো রংহীন কালার ছাড়া, odorless gas, the relationship is present but difficult to spot. তাদের যে রিলেশনটা সেটা হচ্ছে বাস্তব, কিন্তু সেটা তারা সরাসরি সবার সামনে নিয়ে আসতে পারছে না। After all, a husband never sits at home, he stays at work late, he checks into a hotel, sitting involves a large dose of deception. তো সে হচ্ছে বাড়িতে কখনোই সিলভিয়া প্লাথের সাথে এরকম বঞ্চনা চাতুরি করে না, সে কাজে থেকে আসতে লেট করে, মানে অন্যের সাথে দেখা করে আসে, সে হোটেল যায়, তারপরে হচ্ছে এটা অনেক বড় একটা বঞ্চনা। ওকে, হোয়াটস এগোনাইজিং ফর দ্য বেট্রোয়ার ইজ নট সো মাচ দ্য চিটিং ইটসেলফ বাট দ্য কনস্ট্যান্ট লাইং সাচ এন্টেইলস। তো শুধুমাত্র চিটিংটা তার জন্য দুঃখজনক না, সে হচ্ছে বারবার এই মিথ্যাগুলো বলে যাচ্ছে, এটা হচ্ছে অনেক দুঃখজনক। দিস সাটেল সেন্স দ্যাট হার হাজবেন্ড ইজ চিটিং টর্মেন্টস প্লাথ, হু অ্যাকুরেটলি সাসপেক্টস হি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার বাট হ্যাজ নো কনক্রিট এভিডেন্স সেভ এ ফিউ অফ দেয়ার লেটার্স। তিনি বলছেন যে এই যে তার হাজবেন্ড তার সাথে একটা চিট করছে, সেটা তাকে অনেক টর্মেন্ট যারা যন্ত্রণা দিচ্ছে, কিন্তু তিনি একুরেটলি সেটা প্রকাশ করতে পারছেন না, ধরতে পারছেন না, কারণ তার কাছে শুধুমাত্র কিছু লেটার ছাড়া কোনো প্রমাণ নেই। এ সালট্রি ওমেন কলার হু রিংস ডিউরিং ডিনার, একজন মহিলা যে রিং দেয় ডিনারের সময়। এ ফিউ লিঙ্গারিং, তারা গড়িমসি করে। টু ফ্লার্টিয়াস লুক, তার হচ্ছে চোখগুলো অনেকটা ফ্লার্টিয়াস, অর্থ আমি বলছি না, দেখে নেবে একটু। এন আনরিলেন্টিং স্ট্রিম অফ লেটার্স, আর এই যে তাদের যে লেটার চিঠি আদান প্রদান হতো সেগুলো, এই সবগুলোই তিনি প্রত্যক্ষ করতেন এবং সেগুলো দ্বারা তিনি জর্জরিত ছিলেন। দিস ইজ অল প্লাথ ক্যান সি অফ দেয়ার অ্যাফেয়ার। By comparing these hints of infidelity to carbon monoxide, Plath indicates her suspicions are like a gas, they diffuse and spread but are insubstantial. তো তিনি কার্বন মনোক্সাইডের সাথে তুলনা করে এটা বুঝিয়েছেন যে তাদের মধ্যে যে ইলিগ্যাল অ্যাফেয়ার ছিল প্লাথের হাজবেন্ড আর তার মিস্ট্রেসের মধ্যে, সেটা ছিল একটা গ্যাসের মতো, যেটা ডিফিউজ হতো, বের হতো, স্প্রেড হতো, কিন্তু ইনসাবস্টেন্সিয়াল ছিল, এটা অলিক কল্পনা ছিল, মানে এটা সাবস্টেন্স উপকরণ যেগুলো সেগুলো দেখা যেত না, মানে তিনি সত্য কোনো প্রমাণ খুঁজে পাননি এরকম বুঝাচ্ছেন। she can't see them or smell them but they consume her, তিনি সেগুলো ভালোভাবে ধরতে পারেন না, কিন্তু সেগুলো তাকে চিড়ে খাচ্ছে, একেবারে গ্রাস করে ফেলছে তাদের অ্যাফেয়ার গুলো। এই হচ্ছে আমাদের সিলভিয়া প্লাথের দ্য রাইভাল কবিতার সামারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্টে সেটা জানাবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওটি কিরকম হয়েছে, ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত, অথবা এই কবিতা সম্পর্কে তোমরা কি চিন্তা ভাবনা করো। এই যে প্লাথ আর তার মিস্ট্রেস, হাজবেন্ডের মিস্ট্রেস, এদের মধ্যেকার যে সম্পর্কগুলো তোমরা কিভাবে গ্রহণ করো, এটা কমেন্টে জানাতে পারো, খুশি হবো যদি জানাও, এবং তোমাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।